আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক, নয়াল সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের যে বিষয়ে পাঠদান করব সেটা হলো নবম ও দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। এবং আমাদের আজকের পাঠ হবে যে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন। আজকের পাঠ মোট গড় ও প্রান্তিক উৎপাদন। মোট গড় ও প্রান্তিক উৎপাদন। আমাদের আজকের পাঠের বিষয় হলো মোট গড় ও প্রান্তিক উৎপাদন। তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু বলে আসি যে উৎপাদনটা কি। উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। আসলে যে কোনো একটা দ্রব্য তৈরি করবে বা প্রোডাকশন। তোমরা উৎপাদন বলতে সহজেই জানো যে প্রোডাকশন, তার মানে হলো একটা জিনিস তৈরি করা। আর তৈরি করা অর্থ হলো তৈরি করলাম, কিন্তু তার যদি উপযোগ সৃষ্টি না হয় তাহলে তো সেটা উৎপাদন করে তার কোনো বেনিফিট আসবে না। তোমরা আগে শিখেছ এর আগে যে উৎপাদন কি, উৎপাদনের উপকরণ সমূহ ইত্যাদি ইত্যাদি অন্যান্য ক্লাসে শিখেছ। তো আজকে আমরা মোট গড় ও প্রান্তিক উৎপাদন। মোট একটা বিষয়টা হলো আমরা আগে শিখেছি বা তোমরা পরিচয় আছে যে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এই বিষয়টা তোমরা জানো ও পরিচয় আছে। কিন্তু এই বিষয়টা কিন্তু উপযোগ নয়, এটা কিন্তু উৎপাদন। মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন, এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। এখন মোট উৎপাদন বলতে আমরা কি বুঝি? মনে করো যে একজন ব্যক্তি তার জমিতে শ্রম নিয়োগ করে বা কিছু শ্রমিক নিয়োগ করে একটা নির্দিষ্ট ফসল, একটা বছরে একটা ফসল উৎপাদন করেছে। মনে করো একজন ব্যক্তি তার 1 বিঘা জমিতে মনে করো যে 10 জন শ্রমিক নিয়োগ করে একটা সিজনে সে 600 হেক্টর মনে করো ধান উৎপাদন করেছে। তাহলে এখানে এই মোট উৎপাদন কিন্তু তার এই 600 হেক্টর ধান বা গম বা পাট যা কিছু উৎপাদন করে, যা কিছু, অথবা কৃষক শুধু না, যে কোনো যারা ইন্ডাস্ট্রি, যারা ব্যবসা করে, কারখানা উৎপাদন করে, অনেক কিছু করে, সেটাও হতে পারে যে তার মোট যেটুকু উৎপাদন করে যেটুকু হয় সেটা হচ্ছে মোট উৎপাদন। তাহলে আমরা মোট উৎপাদন বলতে এখানে বুঝছি যে মনে করো যে একজন ব্যক্তি 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে মনে করো এই 600 কুইন্টাল ধান উৎপাদন করেছে। তাহলে কি হলো, এখানে তার মোট আমরা যে কোনো একটি ধরবো, 1 বিঘা জমিতে তার মোট উৎপাদন 600 কুইন্টাল। এখন যদি শ্রমিক ধরি আমরা, এইটা বাদ, যদি শ্রমিক হিসাব করি, 10 জন শ্রমিককে এই 600 কুইন্টাল ধান উৎপাদন করেছে। এখন যদি বলি যে গড় উৎপাদন কি, এখানে আমরা এই 10 জন শ্রমিকে 600 কুইন্টাল, 10 জন শ্রমিককে উৎপাদন করেছে কত? 600 কুইন্টাল। তাহলে একজন শ্রমিকে উৎপাদন করে কত? 600 ভাগ 10। তাহলে এখানে কি হলো যে 10কে 60 কুইন্টাল। এখানে গড় উৎপাদন কি হলো? তাহলে এখানে যে গড় উৎপাদন 60 কুইন্টাল।
তো আমরা গড় উৎপাদন বলতে এখানে আমাদের একটা সংজ্ঞা আছে বা একটা বিষয় আমরা জানি। গড় উৎপাদন বলতে মোট উৎপাদন আপন মোট শ্রম উপকরণ। এখানে শ্রম উপকরণ বলতে আমরা 10 জন শ্রমিক ধরি, তাহলে মোট উৎপাদন। তো এখানে একটা বিষয় দেখো তাহলে যে গড় উৎপাদনটা কি, তাহলে গড় উৎপাদন সমান মোট উৎপাদন আপন মোট শ্রম ঘন্টা, শ্রম ঘন্টা বা শ্রম উপকরণ বলতে পারি, উপকরণ বা ঘন্টা। আমরা যদি যে ঘন্টা হিসেবে ধরি শ্রমিক, যে 5 জন শ্রমিক 4 ঘন্টা হিসেবে কাজ করে ইত্যাদি ইত্যাদি, তাও শ্রম ঘন্টা দিতে পারি। আবার মোট শ্রম উপকরণ, তাহলে আমি বলেছিলাম যে 10 জন শ্রমিক মোট উৎপাদন শ্রমিক আছে 10 জন শ্রমিক, মোট উৎপাদন 600 কুইন্টাল। অর্থাৎ গড় উৎপাদন কত? মোট শ্রমিক 10 জন, মোট উৎপাদন 600 কুইন্টাল, গড় উৎপাদন সমান কত? একটা মনে করো একটা গণিতের একটা সমস্যা এখানে, এর সমাধান আমাদের করতে হবে। আমরা সূত্র জানি গড় উৎপাদন সমান মোট উৎপাদন আপন মোট শ্রম উপকরণ। তো এখানে তাহলে আমরা এইখানে মান বসাই দিই যে মোট উৎপাদন কত? 600 কুইন্টাল। এখানে নাই লিখলাম আপন মোট শ্রম উপকরণ 10। তাহলে কি হলো, এখানে গড় উৎপাদন হলো 60 কুইন্টাল। তাহলে আমরা শিখলাম যে মোট উৎপাদন ও গড় উৎপাদন। এবার আমরা আলোচনা করব যে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন হলো আসলে এরকম একটা বিষয় যে মনে করো একজন কৃষক তার জমিতে, ওই আগের ওই কৃষকের কথাই বলি, যে 10 জন শ্রমিক নিয়োগ করে সে 600 কুইন্টাল ধান বা গম উৎপাদন করেছে। ওই বছরই পরের সিজনে বলে কি আর একজন লোক বেশি নিয়োগ করেন, মোট 11 জন শ্রমিক নিয়োগ করলেন। 11 জন, তাহলে ছিল 10 জন ছিল প্লাস 1 সমান 11 জন শ্রমিক নিয়োগ। এই বাড়তি জন শ্রমিক নিয়োগ করে দেখা গেল তার প্রথম ওই বছরই তার আগে ছিল 600 কুইন্টাল, এখানে 600 কুইন্টাল উৎপন্ন হতো। এবার 600 মনে করো 55 কুইন্টাল উৎপাদন হয়েছে ফসল। তো এখানে কি হলো যে একজন বাড়তি শ্রমিক নিয়োগ করার ফলে দেখা যাচ্ছে তার এখানে 55 কুইন্টাল বেশি তার ফসল উৎপন্ন হয়েছে। তাহলে কি হলো এখানে যে এই যে একজন শ্রমিক অতিরিক্ত নিয়েছে শ্রমিক, এই একজন শ্রমিকের জন্য তার কত হয়েছে, কত 55 কুইন্টাল বেশি ফসল উৎপন্ন হয়েছে। এই যে 55 কুইন্টাল ফসল হচ্ছে, এটা আছে প্রান্তিক উৎপাদন। তাহলে যে অতিরিক্ত 1 একক পরিমাণ যে শ্রমিক বৃদ্ধি করার ফলে তার যে উৎপাদনের পরিমাণ যা বেড়ে যায়, ওইটা হলো তার প্রান্তিক উৎপাদন। তো আমরা তাহলে এখানে একটি বিষয় আমাদের ক্লিয়ার হলো যে আগে ছিল 10 জন শ্রমিক, এখানে 10 জন শ্রমিক ছিল, অতিরিক্ত একজন শ্রমিক বৃদ্ধি করায় তার ফসল উৎপাদন হয়েছে 600 কুইন্টাল ছিল আগে,
এখানে 655 কুইন্টাল হয়েছে। তাহলে এই অতিরিক্ত যে একজন শ্রমিক বৃদ্ধি করেছে, উনি করেছেন, যার ফলে তার ফসল উৎপাদন হয়েছে, উৎপাদন বেড়ে গেছে 55 কুইন্টাল। তাহলে এই অতিরিক্ত যে এক একক, অতিরিক্ত যে শ্রমিক, অতিরিক্ত যে যে কোনো একক, হয়তো জমিও বাড়াতে পারে, শ্রমিকও বাড়াতে পারে, যাই হোক বৃদ্ধির ফলে তার যে উৎপাদন বেড়ে গেল, এটাই হলো তার প্রান্তিক উৎপাদন। আচ্ছা, তো এখানে আমরা তোমাদের বইতে দেখো 48 পৃষ্ঠায় কিভাবে কি লেখা আছে। কমলবাবু তার 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে 600 কুইন্টাল গম উৎপাদন করেন। এখানে গড়ে শ্রমিক প্রতি 60 কুইন্টাল গম উৎপাদন হয়, যেটা আমি বলেছিলাম। শ্রমিক প্রতি এই 60 কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলে, তাও আমি বলেছি এখানে। এবার কি পরের মৌসুমে 11 জন শ্রমিক নিয়োগ করে 650 কুইন্টাল গম উৎপাদন হলো। কি হলো এখানে, কি আছে যে গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে 55 কুইন্টাল। একে বলা আছে প্রান্তিক উৎপাদন, অর্থাৎ অতিরিক্ত 11তম শ্রমিক নিয়োগের করায় উৎপাদন বাড়লো 55 কুইন্টাল। 11তম শ্রমিক হলো প্রান্তিক শ্রমিক, যে 11তম শ্রমিক, যেটা এই যে বাড়তি, 11তম শ্রমিকটা হলো প্রান্তিক শ্রমিক, আর যে 55 কুইন্টাল যে গম উৎপাদন হলো, এটা হলো প্রান্তিক উৎপাদন। তো তাহলে এখানে 600 কুইন্টাল হচ্ছে 10 জন শ্রমিকের মোট উৎপাদন। তাহলে ওই যে 600 কুইন্টাল মোট উৎপাদন, গড় বলেছিলাম এখানে ভাগ করে একটা 60 পেয়েছিলাম, যে 60 হচ্ছে গড় উৎপাদন, আর প্রান্তিক উৎপাদন হচ্ছে 55 কুইন্টাল। এবার আমরা একটা ছবি, মোট উৎপাদন তো আমরা বুঝেছি, গড় উৎপাদন বুঝলাম, এবং প্রান্তিক উৎপাদন আমরা এখানে ক্লিয়ার হয়ে গেল আমাদের এখানে। এবার তো আমরা আর একটি বিষয় দেখি, যে প্রান্তিক উৎপাদন 1 একক উৎপাদনের উপকরণ পরিবর্তনে, অর্থাৎ শ্রম বা মূলধনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয়, একটু আগে বলেছি যে 1 একক উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে শ্রম বা মূলধন, আমরা উৎপাদনের উপকরণ তো আমরা জানি, শ্রম, মূলধন, সংগঠন। তো এর থেকে যে কোনো একটা যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। শ্রম ব্যবহার করলে শ্রমের যে মূলধন শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করে মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো। বলেছিলাম আমি যে আমরা যে জমিকে ধরি তাহলে ধরা যাবে, আবার যে শ্রমিককে ধরি তাহলে সেটাকেও ধরা যাবে। তাহলে শ্রম, এখানে বলছি যে শ্রম ব্যবহার করলে শ্রমের মূলধন প্রান্তিক উৎপাদন, আর যদি মূলধন ব্যবহার করা হয় তাহলে মূলধনের প্রান্তিক উৎপাদন। অর্থাৎ 1 একক মূলধন বা 1 একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে, যেটা আমি একটু আগেই বলেছিলাম। যে যাই হোক, আমরা একটা সূচি আঁকি, তুমি এবার দেখো একটা সূচি আঁকি, তোমরা খুব খেয়াল করবে এটা, যে এখানে এটাকে আমরা আমাদের পড়াশোনা ভালো করতে হবে। তাই জমি, শ্রম, মোট, প্রান্তিক, আর একটা বাড়তি ঘর দিয়ে রাখি এখানে, দেখা যাক কি হয়। এই সূচিটা একটু খেয়াল করো, যে ভূমির পরিমাণটা স্থির থাকবে। তারপর হলো কি, যে শ্রম উপকরণ ভালো করে লিখি, শ্রম উপকরণ শ্রমিকের শ্রম ঘন্টা,
শ্রমঘণ্টা। তো এবার উপকরণ সংমিশ্রণ। সংমিশ্রণ আর হলো মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন আর একটা বাড়তি, এটা লিখছি আমি, এটা কিন্তু আমি বাড়তি লিখছি তোমরা বোঝার জন্য। গড় কুইন্টাল আচ্ছা, তো তো ঠিক আছে, দেখা যাক। এখানে 1 হেক্টর জমি, ওই একই জমি, ওই 1 হেক্টর জমি, সমীকরণ 1 2 3 4, উপকরণ সংমিশ্রণ এ বি সি ডি। আর মোট উৎপাদন মনে করে এখানে 10 কুইন্টাল হিসেবে, কুইন্টাল। এবার 12 22 8 30 4 34। এবার গড় উৎপাদন এখানে লিখে রাখি 22 11 3 10 4 32 8.5। এটা কিন্তু একটু বাড়তি লিখে রাখলাম, তোমাকে এই বিষয়টা একটু পরে বোঝাবো। এই জিনিসটা তোমরা দেখার প্রয়োজন নাই। এদিকে একটা দেখো যে কি লেখা আছে এখানে, যে ভূমির পরিমাণ, শ্রম উপকরণ বা শ্রমিকের শ্রম ঘন্টা, উপকরণ সংমিশ্রণ, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন। তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি যে একই পরিমাণ ভূমি যদি থাকে, এখানে যে শ্রম ঘন্টা বা শ্রমিক, যে শ্রম উপকরণ, এই শ্রমিক প্রথমে একটু এক একক যদি বাড়ানো হয় তাহলে উৎপাদন, প্রান্তিক উৎপাদন বাড়বে। তারপরে যদি আবার আরেকটু বেশি বাড়ানো হয়, মনে করো আরেকজন শ্রমিক বাড়াই দিলাম, তাহলে কিন্তু শ্রমিক তুলনায় কাজের জমির পরিমাণ কমে যায়, তখন কিন্তু আবার ওই প্রান্তিক উৎপাদনটা আর অত পরিমাণে বাড়বে না। গড় উৎপাদন বাড়বে কিন্তু ওর তুলনায় বেশি বাড়বে না। আবার মোট উৎপাদনও বাড়বে কিন্তু অ্যাভারেজে যখন গড় উৎপাদন আগের তুলনায় কমে থাকবে। যাই হোক, যেটা বললাম এইটা হলো কথা হলো যে শ্রমিকের পরিমাণ যদি প্রথমে একজনকে বাড়াই দেওয়া হয়, তাহলে দেখা গেল যে আগে যে জমিতে যে পরিমাণ শ্রম নিয়োগ ছিল, যে উৎপাদন হতো তার চেয়ে একটু বাড়বে। কিন্তু ক্রমাগতভাবে যদি আরো বাড়াতে চাই, যে শ্রমিক আরো বাড়তে চাই, আরেকজন বাড়াই দিলাম, দেখি একজন বাড়াইছি, বেশ বাড়ছে, আরেকজন বাড়ি দেখি, তাহলে কি আরেকটু বাড়বে? না, আরেকটু কিন্তু বাড়বে না, আস্তে আস্তে আরেকটু কমবে কিন্তু। তাই দেখো এখানে স্পষ্ট যে জমি একই আছে, শ্রম উপকরণ 1 ছিল, মোট উৎপাদন 10 ছিল, প্রান্তিক উৎপাদন 10 হয়েছে। এই যে মোট উৎপাদনকে মোট শ্রম ঘন্টা দিয়ে ভাগ করলে গড় উৎপাদন বেরোয়, আমরা যেটা পেয়েছি লেখলাম এখানে দেখো। এবার ওই একই জমি শ্রম উপকরণ ঘন্টা 2 ঘন্টা করে করছে, যে শ্রমিকের 2 ঘন্টা করে করছে, বা মনে করো 2 জন বৃদ্ধি করলো, তখন কিন্তু এই দেখো একটু মোট উৎপাদন বেড়েছে, প্রান্তিক উৎপাদন বেড়েছে, ফলে কি আছে, গড় উৎপাদনও একটু বেড়ে গেছে। এবার যদি শ্রম ঘন্টা 3 করে দেওয়া হয়, 3 ঘন্টা করে করতে কি হলো, যে এই দেখো এখানে যে মোট উৎপাদন একটু বেড়েছে কিন্তু প্রান্তিক উৎপাদন আগের চেয়ে কিন্তু কমে গেছে, ফলে কি আছে, গড় উৎপাদনও কমে গেছে। আগে ছিল 11 10।
আরো 1 ঘন্টা শ্রম ঘন্টা যদি বৃদ্ধি করছে, যেখানে 4 ঘন্টা হিসেবে করলে বাড়ছে, মোট উৎপাদনও বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদনও আগের তুলনায় কিন্তু কম। তাহলে মোট উৎপাদনটা বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন দেখো আগের চেয়ে আরো কমে যাচ্ছে, গড় উৎপাদন তার চেয়ে আরো কমে গেছে। তো এখানে একটা কথা, এই যে প্রান্তিক উৎপাদনে ভিতরে একটা কথা আছে যে এটা নির্দিষ্ট পরিমাণে প্রথমে বাড়বে, যে প্রান্তিক উৎপাদন বেড়ে যাচ্ছে, তারপর আরো যদি বৃদ্ধি করতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা একটা চিত্রে আঁকবো, একে দেখাবো তোমাদেরকে, জিনিসটা তোমরা একটু সহজে বুঝতে পারবে। প্রান্তিক উৎপাদনের কথা আর একটু বলে আসি। এখানে দেখো যে এদের সূচি থেকে দেখো কি আছে, দেখা যায় শ্রম উপকরণ 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 10 থেকে 22 কুইন্টাল হয়েছে, 10 থেকে 22 কুইন্টাল হয়েছে। হয় এখানে প্রান্তিক উৎপাদন হয়েছে 12 কুইন্টাল। দেখছো শুরুতে স্পষ্ট লেখা আছে। একইভাবে উপকরণ নিয়োগ 3-তে বৃদ্ধি করলে, উপকরণ নিয়োগ 3 যখন হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, তখন মোট উৎপাদন দেওয়া হয়েছে 30 কুইন্টাল, আর হয়েছে কি প্রান্তিক উৎপাদন এখানে 8। এই 22 থেকে 30 থেকে 22 বাদ দিলে 8 হচ্ছে, এখানে 8, এখানে 8 করে হয়েছে। অর্থাৎ যত বাড়ানো হচ্ছে তখন প্রান্তিক উৎপাদন তত কমে আসছে। এই পরবর্তীতে 4 যখন হচ্ছে তখন দেখো 34 থেকে 30 বাদ দিলে 4, এই যখনই হচ্ছে তখন গড় উৎপাদনও এরকম কমে আসছে। আবার এবার আমরা আলোচনা করব গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। আমরা গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। এবার দেখো যে উৎপাদন ব্যবস্থায় গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক রয়েছে। তো এখন তোমাদের বই দেখবা যে 50 পৃষ্ঠায় একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা আমি এঁকে দেখাই। চিত্রটা তোমরা একটু দেখো। একটা চিত্র আছে এখানে যে শ্রম উপকরণ, আর হলো গড় ও প্রান্তিক উৎপাদন। গড় ও প্রান্তিক উৎপাদন এখানে একটা বিষয় আছে। প্রথমে আমরা এরকম একটা চিত্রকে রাখি, ঠিক আছে। একটা চিত্র, আর এখান থেকে খুব খেয়াল করবে তোমরা, এই গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের এখান থেকে মনে কর, এখান থেকে যাচ্ছে, মনে কর এখান থেকে গেল, আমরা এইখান থেকে আর কর্নার থেকে নিই ব্যাপারটা। যাই হোক, তোমরা নিজেরা যখন করবে তখন স্পষ্ট বুঝতে পারবে। এখানে এপি অ্যাভারেজ, এপি মার্জিনাল প্রোডাকশন, এটা হলো মার্জিনাল প্রোডাকশন, আর হচ্ছে এপি অ্যাভারেজ প্রোডাকশন, মানে হলো গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন।
এটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন আর এপি অ্যাভারেজ প্রোডাকশন, গড় উৎপাদন আর হচ্ছে প্রান্তিক উৎপাদন। দেখো এখানে গড় উৎপাদন যখন সর্বোচ্চ হচ্ছে একটা বিষয়, হ্যাঁ আমরা এইভাবে আঁকি, হ্যাঁ এই কয়েকটা বিন্দু এখানে চিহ্নিত করেছি, তোমরা দেখো খেয়াল করো, এ ও N1 N2, খুব খেয়াল করে তোমরা দেখো যে x বরাবর এটা হচ্ছে y, দেখো এখানে বলা হচ্ছে এপি হচ্ছে গড় উৎপাদন, এই যে বলেছি এপি হচ্ছে গড় উৎপাদন আর এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন। তো প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদনও বাড়তে থাকে। প্রান্তিক উৎপাদন যখন বাড়ছে, প্রান্তিক উৎপাদন দেখো যখন বাড়ছে, গড় উৎপাদনও কিন্তু এখানে বাড়ছে, খেয়াল করছো? তো দেখো যে প্রান্তিক উৎপাদন 10 থেকে 12 হয়েছে, গড় উৎপাদনও কিন্তু এখানে বাড়ছে। আবার এই পিছিয়ে আসো, এই চিত্র দেখো এখানে যে প্রান্তিক উৎপাদন যখন বাড়তে বাড়ে, এটা মার্জিনাল প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন বাড়ছে, গড় উৎপাদন বাড়তে বাড়তে গেছে। একটা বোঝান প্রান্তিক উৎপাদন যখন বলছে, এই জন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদনের উপর থাকে, প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদনের উপরে থাকে, এই আছে গড় উৎপাদন রেখা আর প্রান্তিক উৎপাদন রেখা। তাহলে প্রান্তিক উৎপাদন যখন বাড়ে গড় উৎপাদনও তখন বাড়ে, এই জন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার উপরে থাকে। এ দেখুন একটা কথা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে গড় উৎপাদন রেখা আর এটা হলো প্রান্তিক উৎপাদন রেখা। তাহলে প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার উপরে থাকে। তার মানে এখানে যদি আমরা ধরি যে এখানে 5, তাহলে নিশ্চয়ই এই রেখাটা নিশ্চয়ই 10 বা 8 যাচ্ছে। এবার চিত্রে ON উপকরণ নিয়োগ বিস্তারে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন চেয়ে বেশি। চিত্রে ON1, এই যে ON1 স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন চেয়ে উপরে। 2, প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে, প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপর থাকে এবং কমতে থাকে, কমতে এর সময় নিশ্চয়ই এটা এখান থেকে কমতে 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 যা আসবে নিশ্চয়ই। এখানে ছিল মনে করো, এখানে এই জায়গা ছিল, এখানে হলো মনে করো এখানে ছিল 12, তাহলে নিশ্চয়ই কমবে, কমতে কমতে একটা জায়গায় এসে দাঁড়াবে না, দাঁড়াচ্ছে। এবার কমতে কমতে একসময় দেখা যাবে যে কি যে এটি কিন্তু একসময় কমতে কমতে এর নিচে চলে আসবে, এর নিচে চলে আসবে। এখানে হচ্ছে এই রেখাটা এই যে নিচে চলে আসছে, নিচে মানে এদিকে নিচে আস্তে আস্তে নিচে চলে আসবে এক সময়। দেখো ON2 স্তরে দেখো যে অবশ্যই মার্জিনাল যে প্রান্তিক উৎপাদনটা গড় উৎপাদনের রেখা নিচে চলে আসছে। নিচে চলে আসার সময় এর মাঝে নিচে এক সময় তাকে তো ক্রস করে আসবে, এটা উপর দিকে পারছে, এরকম যাচ্ছে উপর দিকে, আর ওটা নিচের দিকে আসতে আস্তে আস্তে নিশ্চয়ই দুটো এক সময় তো ক্রস করবে। এমন একটা জায়গা আছে যেখানে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন সমান। এই যেখানে এটা এটা এরকম গেছে, দাও মনে করেন এই বিন্দুটা এসে এটাও সমান, প্রান্তিক উৎপাদন আর গড় উৎপাদন সমান এই বিন্দুতে। সেটা হলো কি ON
স্তরে এসে। বুঝলে? দেখো, প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপর থাকে এবং কমতে থাকে, তখন গড় উৎপাদন কম হারে বাড়ে। গড় উৎপাদন তখন কম হারে বাড়ছে কিন্তু কম হারে। এক পর্যায়ে এসে সমান হয়ে যাবে, এই যে এই সমান হবে, বাড়ে। চিত্রে ও ইন্টু বলে এই অবস্থায় কিছুদূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে। মনে করে এই ছিল, এ বাড়তে বাড়তে এর নিচে রয়ে গেছে, এই জায়গায় এসে দাঁড়ালেও এর নিচেই, এই জায়গায় দাঁড়িয়ে এর নিচে, এবার বাড়তে বাড়তে কি হচ্ছে, কমছে। চিত্রে ও ইন্টু উপকরণ নিয়োগ স্তরে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও তা কমছে। গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও কিন্তু তা কমছে, এর চেয়ে কমে আসছে ওই স্তরে। কি বলছে যে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি, কিন্তু তা সত্ত্বেও কমে আসছে। এবার কি ও এন পর্যায়ে এসে আমরা দেখছি যে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন পরস্পর সমান হয়েছে। এই জায়গাটা একটু বললাম যে ও এন স্তরে এসে গড় ও প্রান্তিক উৎপাদন সমান হয়েছে। এরপর থেকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ে হ্রাস পেতে থাকে। এরপর থেকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ে কিন্তু কমে থাকে। গড় উৎপাদন, এরপর এসে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয় কিন্তু আস্তে আস্তে কম থাকছে, কম। এবার করা সমান, একই জায়গায় সমান হয়েছে। তারপরে হচ্ছে কি গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে উভয়ে কমতে থাকে। গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয়, আগে সে কথা আবার বলা হচ্ছে, গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয়, এপি এভারেজ সবচেয়ে বেশি হয়, প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। এই যে গড় উৎপাদন রেখাটা যেটা দেখছে, এই রেখাটা, এটা যে সবচেয়ে বেশি, এই জায়গা গেছে, এই বিন্দুতে সবচেয়ে বেশি হচ্ছে, তখন কি হবে, প্রান্তিক উৎপাদন যে মার্জিনাল প্রোডাকশন যে রেখাটা, এটাই তার এই সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। তাহলে কি বলছে যে গড় উৎপাদন যখন সর্বোচ্চ হয়, সবচেয়ে উপরে হয়, তখন যে প্রান্তিক উৎপাদন রেখাটা, প্রান্তিক উৎপাদন তখন কি হচ্ছে, ওই সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। এই ছেদ করছে, এই ছেদ করছে, এই ছেদ বিন্দু যেটা বলছে এখানে ছেদ করছে। কি হচ্ছে, অর্থাৎ গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান। তাহলে এখানে একটা শর্ত, এটা কি বললাম যে গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান। এবার কি যে অর্থাৎ এবার কি চিত্রে ও এন উপকরণ স্তরে ই বিন্দুতে, এই যে ই বিন্দু, এটা মনে করো ই বিন্দু, এই ই বিন্দুতে কি হলো যে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন পরস্পর সমান। তোমরা গড় উপযোগ ও প্রান্তিক উপযোগের একটা চিত্র তোমরা ভারসাম্য বিন্দু শিখেছ নিশ্চয়ই। এরকম একটা চিত্র তোমাদের আগে একদিন দেখাইছিলাম, যে এরকম একটা চিত্র তোমাদেরকে দেখাইছিলাম, এই এরকম 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 একটা দেখাইছিলাম, চিত্র দেখাইছিলাম তোমাদেরকে। অবশ্যই যে এটা আছে ভারসাম্য বিন্দু, মানে গড় উৎপাদন, গড় উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান। তো ঠিক সেরকম আমাদের এই উৎপাদনের ক্ষেত্রেও একটা বিন্দু আছে, যে বিন্দুতে গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন পরস্পর সমান, এই বিন্দুতে। একটা প্রশ্ন তোমাদের বিভিন্ন সময় পরীক্ষা আসে, এরকম ছবি দিয়ে সৃজনশীল প্রশ্ন প্রমাণ করে থাকেন, তো তোমরা সেভাবে খেয়াল রাখবা। তো যাই হোক, এবার তো ঠিক এই ছবিটা এভাবে লেখা হয়েছে যে এই অক্ষে ভূমি অক্ষে শ্রম উপকরণ আর এই উলম্ব অক্ষে গড় ও প্রান্তিক উৎপাদন দিয়ে এভাবে আঁকলে চিত্রটা এসে যাবে। দেখো কি হচ্ছে, চিত্রে ভূমি অক্ষে ওয়েক্স অথবা শ্রম উপকরণ নিয়োগ এবং লম্ব অক্ষে ওয়াই শ্রম উপকরণের গড় ও প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। ও এন পরিমাণ উপকরণ নিয়োগের পূর্বে ও এন উপকরণ নিয়োগ স্তরে এনপি ও পি উভয় বৃদ্ধি পায়। এই স্তরে ও এন স্তরে
এমপি ওপি উভয় বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেতে পেতে এক সময় ও এন স্টার যেমন যা যে বৃদ্ধি পাচ্ছে এপি সর্বোচ্চ, তারপরে কি আছে এই এমপি এই সর্বোচ্চ বিন্দুকে সেট করছে, ওটা কারণ নেমে আসছে, সর্বোচ্চ আসছে ওটা কমছে, এখানে যে সেট করছে। দেখো কেউ বলছে যে এরপর ও এন উপকরণ স্তরে এপি সর্বোচ্চ হয় এবং এপি ও এমপি সমান হয়। এই সংক্ষিপ্ত স্তরে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদনের চেয়ে বেশি কিন্তু ক্রমহ্রাসমান, অন্যদিকে এই স্তরে গড় উৎপাদন ক্রমবর্ধমান এবং সর্বোচ্চ মাত্রার দিকে ধাবিত হয়। আবার ও এন উপকরণ নিয়োগের পর যেমন ও এন উপকরণ নিয়োগের স্তরে এপি এমপি উভয় কমতে থাকে, এই স্তরে এপি এমপি উভয় কমতে থাকে এখানে। তারপরে কি বলছে, তবে এপির চেয়ে এমপি বেশি হারে কমে, এপির চেয়ে বা অ্যাভারেজ পে গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হারে কমে, গড় উৎপাদন চেয়ে গড় উৎপাদন তো এটা, তার প্রান্তিক উৎপাদন দেখো কমছে কত বেশি হারে, এখানে যেমন 8 হয়েছে 4 হয়ে গেছে, আরো নিচে আসবে একটু কমবে, মনে করে এখানে 36 হবে, তাহলে কি হবে 2, 8 কি আসছে 36, এখানে 5 নিশ্চয়, এখানে 5 এই স্তর, তাহলে 5 দিয়ে ভাগ দাও, 5 7 35, 7.35, তারপর 1 2, এখানে কমছে কিন্তু এইটা আসছে প্রান্তিক উৎপাদন আরো বেশি হারে কমে যাচ্ছে। যাই হোক বলছে গড় উৎপাদনের এ পর্যায়ে প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে বেশি, কি হলো, অতএব গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে 3 ধরনের সম্পর্ক রয়েছে। সম্পর্ক হচ্ছে প্রান্তিক উৎপাদন প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে বেশি, হ্যাঁ প্রথম পর্যায়ে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি, তারপর প্রান্তিক উৎপাদন ওই উপকরণ স্তরে এসে সমান, আরেকটা ও এন স্তরে এসে যে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম, উভয় কম কিন্তু এটা সে বেশি কম, এই 3টা কথা বলা হচ্ছে। তো তাহলে আমরা এতক্ষণে আলোচনায় যা শিখলাম যে উৎপাদন কি, যে একজন শ্রমিক তার জমিতে বা তার কর্মক্ষেত্রে, মনে করেন কৃষকের কথাই বলি, তার জমিতে যে শ্রম নিয়োগ করে, নিশ্চয়ই শ্রম নিয়োগ করছে, করে কিছু উৎপাদন হচ্ছে, এই উৎপাদন হলে যে উৎপাদন হচ্ছে এটা হচ্ছে টোটাল যে উৎপাদন, এটা হচ্ছে মোট উৎপাদন। আর গড় উৎপাদন হলো মোট উৎপাদনকে যে শ্রম ঘন্টা বা শ্রমিক দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গড় উৎপাদন। আর প্রান্তিক উৎপাদন হলো যে 1 বছর 10 জন শ্রমিক নিয়োগ করে যে উৎপাদনটা পেয়েছে, পরের সিজনে একজন শ্রম ঘন্টা বা একজন শ্রমিককে বাড়িয়ে দিল বা শ্রম ঘন্টা বাড়িয়ে দেওয়ার ফলে তার যে উৎপাদনের যে পরিবর্তন, যে বৃদ্ধি পেল, এই যে যেটুকু বাড়ানো হলো এটা হলো প্রান্তিক শ্রমিক, আর যা বাড়লো উৎপাদনে যা বাড়লো সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তো এবার গড় ও প্রান্তিক উৎপাদনের আমরা সম্পর্ক দেখেছি যে প্রান্তিক উৎপাদন প্রথম চান্সে কিন্তু ওদিকে বৃদ্ধি পায়, গড় উৎপাদন প্রান্তিক উভয় বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উৎপাদনটা একটু বেশি, যেখানে তার প্রমাণ দিচ্ছে এই যে প্রান্তিক উৎপাদন বেশি। তারপরে কি হবে যে এই যে প্রান্তিক গড় উৎপাদনের যে সর্বোচ্চ বিন্দু, এই বিন্দুতে প্রান্তিক উৎপাদন এসে ওকে ক্রস করে এবং এই সর্বোচ্চ বিন্দুতে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন উভয়ে সমান থাকে। তারপরে কি হয় যে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন উভয় কমতে থাকে, কিন্তু কমতে কমতে এমন মাত্রায় কমে যে এই প্রান্তিক উৎপাদনের যে কমের যে হার গড় উৎপাদনের চেয়ে কম, তার মানে হলো গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন একটু বেশি মাত্রায় কমে থাকে। এখানে তোমরা একটা জিনিস দেখতেই পারতেছো, এর 8.5 থেকে 7.2 হয়েছে, কিন্তু 4 থেকে 2 হয়েছে। 8 ছিল 4 2, 10 ছিল 8
7। এবার ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আমরা এটা তাহলে মুছে দিই যে আমরা শিখেছিলাম এর আগে যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন আমরা শিখব যে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তোমরা খুব কেয়ারফুল থাকবে, খুব সতর্ক থাকবে যে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি না উপযোগ বিধি, এই জিনিসটা খুব খেয়াল করবে। পরীক্ষার সময় অনেকেই কিন্তু এরকম ভুল করে ফেলে যে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলা হয়েছে, প্রান্তিক উপযোগ বিধি লিখে দিয়ে একেবারে চলে আসছে, যে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসছে, সুন্দর করে লিখছে, কিন্তু পাইছে পরীক্ষার সময় শূন্য। এরকম কেস কিন্তু হয়। এই জন্য প্রান্তিক উৎপাদন বৃদ্ধি আর উপযোগ বৃদ্ধি, এই দুটো জিনিস তোমরা ব্রেনের ভিতর খুব খুব খেয়াল রাখবে, ব্রেনের ভিতর একদম সেট করে রাখবে। তো ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, ক্রম মান প্রান্তিক উৎপাদন বিধি, আমরা এই বিষয়ে একটু কথা বলবো। ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি তার মানে হলো ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, যেটা উৎপাদন প্রক্রিয়ার উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে উপকরণ বৃদ্ধির ফলে, তাহলে কি উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ, যে কৌশল আগে ছিল সে একই কৌশল অ্যাপ্লাই করবে, যে উপকরণ ছিল, যে অন্যান্য উপকরণ আরো অনেক কিছু আছে তোমরা জানো, যে একটু পরে কথা বললে টের পাবে যে আর কি কি লাগে। তো অন্যান্য উপকরণ, এবার উপকরণ বৃদ্ধির ফলে, তার মানে যে কৌশল আর আদার্স অন্যান্য বিষয়, অন্যান্য যা কিছু সব ঠিক থাকলো, শুধুমাত্র উপকরণ বৃদ্ধি করছে, উপকরণ বৃদ্ধি, যে বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। ওই যে বলেছিলাম যে প্রথমে একজন যখন নিয়োগ করলে 55 কুইন্টাল হয়েছিল, আবার এখানে বলা হয়েছিল এক শ্রমকাটা বাড়ানোর ফলে যে প্রথমে ছিল 10, সেখানে 22 হয়েছিল। এই যেখানে একটা সূচি ছিল, তোমার দিকে ছিল, খেয়াল করেছ, অথবা তোমরা বইতে যে দেখো 51 পৃষ্ঠায় গিয়ে দেখতে পারবা, যে বলে প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণ আরো বাড়লে, আমি প্রথমেই ক্লাসের শুরুতে যা বলেছিলাম যে আরো একটু বাড়াইছিলাম, তাহলে কিন্তু বাড়বে, মোট উৎপাদন বাড়বে, কিন্তু অ্যাভারেজ হিসাবে গড় উৎপাদন কিন্তু কমে যাবে। তো সেখানে বলা হচ্ছে, তাই বলা হচ্ছে যে এক পর্যায়ে উপকরণটি আরো বাড়লে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যায়। তাহলে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ছে, কিন্তু আগের চেয়ে কম, ফলে কি আসছে, প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয়। উল্লেখ্য, প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে। প্রথম দিকে উপকরণ বৃদ্ধির তুলনায় কি হচ্ছে, যে উৎপাদনটা বেশি হারে বাড়ে। যেমন আমরা ওখানে দেখা হয়েছিল যে একজন যে বাড়াইছে সে 10 ছিল, এখানে এবার 20, 22 হয়েছে, 12 হয়েছে। পরে কি হচ্ছে, যে মনে করি আমাদের ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে, ভূমির পরিমাণ স্থির, প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থেকে যায়। যে ভূমি আছে সবাই ঠিকমতো কাজ করে পারে না, যে বাড়াইছে হয়েছে, এ কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি হয়, অর্থাৎ বেশি হয়, অর্থাৎ উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রম নিয়োগ করা হলো, ওই যে পরবর্তী যে বেশি পরিমাণ শ্রম নিয়োগ করলাম, 3 জায়গা 2 জায়গা 3 যখন দিয়েছে তখন দেখা গেলো ডাউন হয়ে আসছে ইয়েতে। তো করতে থাকলে এর কারণ হলো তুলনায় অনেক বেশি হয় শ্রমের, প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যায়। যে শ্রমিকের তুলনায় ওই জমির পরিমাণ, ল্যান্ডের পরিমাণ কিন্তু কমে গেল, তারপরে কি হলো, যে উৎপাদন অ্যাভারেজ উৎপাদন কমে যাচ্ছে, ওই তো কমে যায়। এর কারণ হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করায় প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে
মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। দেখেছিলাম, বলেছিলাম এই যে 10 হয়েছিল, 22, 30, 34 এরকম বলেছিলাম। এখানে 10 ছিল, 12, 8, 4 বাড়ছিল, কিন্তু আগের তুলনায় যে গ্যাপ এই গ্যাপ কিন্তু 8, 4 বাড়ছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে। তাহলে কি যে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করলে শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। তার মানে আমরা একে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলতে কি বোঝায়? যে অতিরিক্ত শ্রম নিয়োগ করার ফলে যে উৎপাদনের পরিমাণ ক্রমহ্রাসমান হারে বাড়ে। এখানে ছিল 1, 2, 3, 4, একজন বৃদ্ধি করছে, বাড়ছে, তারপরে আরেকজন বৃদ্ধি করছে, একটু কিন্তু বাড়ছে, কিন্তু প্রান্তিক কম, ক্রমহ্রাসমান হারে। তাহলে অতিরিক্ত শ্রম বৃদ্ধির ফলে উৎপাদনের পরিমাণ ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই বাড়ার প্রক্রিয়াকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। তার মানে হচ্ছে কি যে উৎপাদনের কাজে অতিরিক্ত শ্রমের পরিমাণ বৃদ্ধি করার ফলে উৎপাদন কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই যে অতিরিক্ত শ্রম বৃদ্ধির ফলে উৎপাদন যে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, এই বাড়াকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। যাই হোক, আমরা এবার উৎপাদন ব্যয় সম্পর্কে একটা কথা বলতে পারি। তো আমরা যদি আরেকটা বিষয়ে আঁকতে চাই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি একে ব্যাখ্যা করা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি আমরা একটু একে দেখাতে চাই। এভাবে দেখানো যেতে পারে যে এভাবে। তাহলে এখানে দেখবে যে একটা বিন্দু, সর্বোচ্চ বিন্দু এখানে আছে, মনে করো এই বিন্দু 12, 10 এরকমই থাক। এভাবে যদি গেল শ্রম ঘন্টা এক্স ও এক্স ওয়াই, এদিকে গেল প্রান্তিক উৎপাদন এদিকে প্রান্তিক উৎপাদন, এদিকে আছে শ্রম ঘন্টা যদি 1, 2, 3, যাক আমরা এর সোজায় আসবো, যেখানে যে দাঁড়ায়। এক, দুই, তিন, চার। ও যে সেই চিত্রটা আমাদের বলেছিলাম যে প্রথমে একজন নিয়ে করলে এই হয়েছে, দুইজনে বাড়ছে, তিনজনে করলে কমে যাচ্ছে, চারজনে করলে আরো কমে যাচ্ছে। এই সেই চিত্রটাই তোমাদের এখানে দেখানো হচ্ছে যে 4, 8, 12, 12, এই 12, 10, 8, 4, 4, 10, 8, 12। 12 তো ঠিক আছে এখানে। তো এই চিত্রটাই এভাবে নির্দেশ করছে যে এ বি সি ডি, এখানে এ বি সি ডি।
খুব খেয়াল করে দেখো যে চিত্রে ভূমি অক্ষে ও এক্স শ্রম ঘন্টা এবং লম্ব অক্ষে ওয়াই প্রান্তিক উৎপাদন রেখে দেখানো হচ্ছে। চিত্রে শ্রম ঘন্টার ধাপ সমূহ হচ্ছে 1, 2, 3, 4। ওই যে সূচি, এখানে সূচি বারে বারে বলছি, আবার এখানে 1, ধরো এখানে 10, ওই যে এ হচ্ছিল 1, এ 10, 10, 2, বি 22, 12, 3, সি 30, 8, 4, ডি 34, 4। এই যে দেখেছিলাম সূত্র ছিল, সেটা এখানে দেখানো হচ্ছে যে শ্রমভাবের ধাপ সমূহ 1, 2, 3, 4, 1, 2, 3, 4। একে ছিল কত? 10, এই যে 10, বি বিতে হচ্ছে 2 ছিল 12, এই 12, দেখো 2তে এই 12, 3, 8, 3, এই দেখো 8, 4, 4 দেখুন হচ্ছে। এদের পরিপ্রেক্ষিতে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হলো এ 10, তাহলে হচ্ছে এ 10, বি 12, সি ছোট সি 8, ডি ছোট ডি 4 কুইন্টাল। এখানে ঠিক ওই চার্টটা, প্রথমে যে চার্ট এঁকেছিলাম সেই চার্টকে আমি সংক্ষেপে এখানে দেখাচ্ছি তোমাদের সংক্ষেপে। তোমরা তো নিশ্চয়ই এখানে বুঝছো যে কি আছে, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন গেল। আমরা শুধু প্রান্তিক উৎপাদনটাকে আমরা এখানে মার্ক করেছি, প্রান্তিক উৎপাদন বিধিটা আমরা এঁকেছি। তাহলে আমরা প্রান্তিক উৎপাদন এ বি সি ও ডি বিন্দুগুলো যোগ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়। এমপি রেখা সর্বোচ্চ উৎপাদনের পর ডান দিকে নিম্নগামী হচ্ছে। এমপি যে রেখাটা, যে ডান দিকে এমপি রেখা সর্বোচ্চ উৎপাদনের পর, এমপি মার্জিনাল প্রোডাকশন প্রান্তিক উৎপাদন রেখা সর্বোচ্চ হওয়ার পরে ডান দিকে নিম্নগামী হয়েছে। তাই হচ্ছে অর্থাৎ এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। তার মানে এখানে যখন আরো পেঁয়াজে বাড়াচ্ছি, শ্রমিক পরিমাণ আরো বাড়াচ্ছি, তাহলে তো আরো একটু কমছে এই ডান দিকে। তার মানে বাড়ানোর ফলে কমে, ওই যে আমরা শিখেছিলাম যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। আমরা এরকম একটা চিত্র শিখেছিলাম না, দাম ও চাহিদার যেটা হচ্ছে বিপরীত সম্পর্ক। যখন দাম বাড়ছে চাহিদা কমছে, তার মানে ডান দিকে নিম্নগামী। তো এইখান থেকে যখনই আমরা আরো বাড়াচ্ছি, শ্রমিক বাড়াচ্ছি, প্রান্তিক উৎপাদন তখন তত কমছে। এই যে বাড়াচ্ছি, সর্বোচ্চ হয়েছে 12, এই সর্বোচ্চ বিন্দু 12, সর্বোচ্চ বিন্দু এখানে, এই সর্বোচ্চ বিন্দু 12, সর্বোচ্চ বিন্দু যাওয়ার পর যখনই আমরা আরো বেশি বাড়াচ্ছি, এখানে এই যে 2 জায়গা 3 ছিল, বাড়াচ্ছি তাহলে কিন্তু কমছে, আরো বাড়াচ্ছি 4, আরো কমছে। আর যদি 5 বাই দেখা গেল এখানে দেখেছিলাম যে 36 হলো, 2 হলো, আরো কমছে। তার মানে আমরা শ্রম সংখ্যাটা বাড়াচ্ছি, উৎপাদনটা হচ্ছে আরো কমছে। তো ঠিক এরকম দাম বাড়লে চাহিদা কমে, ডান দিকে নিম্নগামী হয়েছিল, তো এখান থেকে ডান দিকে ঠিক এটাও নিম্নগামী হচ্ছে। তার মানে হলো যে একটা সর্বোচ্চ বিন্দুতে যখন প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর আরো যখন শ্রম সংখ্যা বাড়াবো, তখন কিন্তু ওই উৎপাদন প্রান্তিকতা আরো কমতে থাকে। তার মানে দুটো হচ্ছে ভিন্ন, একটা বাড়লে আরেকটা কমছে, তার মানে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, যার ফলে ডান দিকে নিম্নগামী হচ্ছে। এটা তোমরা এর সাথে একটু মিলায়ে ব্রেনে রেখে দেবা, তাহলে জিনিসটা খুব স্পষ্টভাবে ব্রেনে ঢুকে থাকবে। তো আমরা
আমরা আর বেশি বাড়াবো না, আমাদের এই অধ্যায়টা আজকে শেষ করে দিতে চাই। তো তোমরা বাসা থেকে আরো বেশি করে পড়বে, পড়ে এই বইয়ের সাথে আর আমার এই পড়ানোর সাথে মিলাবা, যখন মিলাই পড়াশোনা করে থাকবে তাকে দেখবে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আর তা না হলে আমাকে ফোন করবে, আমার তো ফোন নাম্বার আগেও বলেছি, এই নাম্বারে ফোন করবে, করলে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আমরা আর একটু দুটো তিনটে বিষয় আছে, যে প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়, ব্যক্তিগত ও সামাজিক ব্যয়, আর উৎপাদন ব্যয়। প্রথম আছে কস্ট অফ প্রোডাকশন। উৎপাদন ব্যয়টা কি আমরা শিখে নিই। যে এখানে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, কস্ট অফ প্রোডাকশন, TUCTION, কস্ট অফ প্রোডাকশন। উৎপাদন ব্যয়টা কি? মনে করো অনেকেই চাষ করে, একজন আমের চাষ করেছে, আম বাগান করেছে, আম বাগান করে সেখানে সে আমের বিভিন্ন ওষুধ দিয়েছে, ওষুধ দিয়েছে, স্প্রে করেছে, সেচ দিয়েছে, ইত্যাদি খরচ আছে। বা রাজ্যে গিয়ে অনেক সময় আম পাহারা দেয়, খরচ করার ফলে পরে উনি করে বিক্রি করেছে 2 লক্ষ টাকা। তাহলে উনি সেই ব্যক্তি নিজে এবং তার ছেলেকে নিয়ে এগুলো করেছে। তো এখানে হলো যে এখানে কিন্তু ব্যয় 2 রকম ব্যয় তার হয়েছে। তার ঔষধ ক্রয় করতে হয়েছে, নেট কিনতে হয়েছে, বিভিন্ন পানি দেওয়ার জন্য মেশিন দিয়ে বা সেচ দিতে তার তেল লাগছে, এ ব্যয় আছেই। কিন্তু ওই সাথে কিন্তু উনি যে নিজে যে শ্রম দিচ্ছে বা তার ছেলেকে নিয়ে যে শ্রম দিয়েছে, এটাও কিন্তু তার মধ্যে আছে, কিন্তু এগুলো অনেক সময় ধরা পড়ে না। না আপনি গেছে বাজার বিক্রি হয়েছে, এবার আমার বেশ এত মন দিয়ে আম হয়েছিল, এই খরচ ছিল, আমি এই লাভ হয়েছে, কিন্তু আসলে ওর ভিতর এটা নিজের একটা খরচ বা তার ছেলের যেটা মানে পার ডে সেই হিসেব ধরা হয়, তাহলে কিন্তু একটা বাড়তি খরচ থেকে যায়, কিন্তু সেটা সেখানে ধরা হচ্ছে না। তো জিনিস দেখো তোমরা বইতে কি লাগছে যে তো এখানে যে 2 ধরনের, যে তারা রাতের ঘুম নষ্ট করেছে, রাত জাগছে, এটা হচ্ছে মানবিক একটা কষ্ট ছিল, এই একটা ব্যয় তার পিছনে আছে। আর একটা হচ্ছে যে আর্থিক কিছু খরচ, যেমন বললাম যে ওষুধ কিনতে হয়েছে, সার কিনতে হয়েছে, সেচ দেওয়ার জন্য তেল কিনতে হয়েছে, ইত্যাদি মেশিন কিনতে হয়েছে। এবার দেখো যে বইয়ের ভাষায় কি লিখছে। রাজশাহীর নুর মিয়া 2 একর জমিতে লিচু বাগান করেছেন। বাগানে প্রায় 100টি লিচু গাছ আছে। এবছর বিভিন্ন ধরনের উপকরণ বাবদ 20,000 টাকা ব্যয় হয়। বিভিন্ন উপকরণ বাবদ, যেটা আমি বললাম একটু আগে, যে 20,000 টাকা ব্যয় হয়। লিচু ফলনও ভালো হয়। নূর মিয়া ও তার ছেলে ঘুম ও আরাম ত্যাগ করে বাদুর ও অন্যান্য পাখির উপদ্রব থেকে বাগানকে রক্ষা করেন। এই লিচু বাগানের জন্য তার 2 ধরনের খরচ হয়, এক হচ্ছে উপকরণ বাবদ ব্যয়, আর একটা হচ্ছে মানবিক ব্যয়। এক হচ্ছে উপকরণ ব্যয়, উপকরণ বাবদ ব্যয়, 2 মানবিক কষ্ট বা ব্যয় যেটা। তাহলে যে উৎপাদন ব্যয় দুটো বিষয় আছে, উপকরণ বাবদ ব্যয় আর হচ্ছে মানবিক কষ্ট বা মানবিক ব্যয়। প্রকৃত উৎপাদন ব্যয় পরিমাপ করতে হলে এই 2 ধরনের ব্যয়কেই বিবেচনায় নিতে হবে, এদের সমষ্টিকে প্রকৃত উৎপাদন ব্যয় বলে। যদি যে রিয়েল কস্ট অফ প্রোডাকশন আমরা হিসাব করতে চাই, কাউন্ট করতে চাই, তাহলে অবশ্যই এই 2 ধরনের ব্যয়কেই, এই যে মানবিক কষ্ট বা ব্যয়, এটাকেই কিন্তু কাউন্ট করতে হবে। এই দুটোর সমষ্টি হচ্ছে প্রকৃত উপকরণ ব্যয়, প্রকৃত উৎপাদন ব্যয়। তার মানে এই দুটোর প্লাস মানে আসলে এরকম প্লাস না, যদি আমরা 1 + 2 ধরি, তার মানে এই 1 আর 2 এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে প্রকৃত উৎপাদন ব্যয় হবে।
এখানে তাই বলা হচ্ছে, কিন্তু ওই আমরা অনেকে যারা নিজেদের শ্রমকে শ্রম ধরি না বা হিসেবে আনি না, কিন্তু সেটা আমাদের প্রকৃত উৎপাদন ব্যয় হয় না। সে আমি যদি এইখানে আমার বা সেই নুর মিয়া যদি তার নিজের বাসার লিচু গাছ পাহারা না দিত, উনি যদি বাহিরে যে উনি ওনার ছেলে যদি অন্য কারোর ওই পাহাড়ে দিতেন লিচু গাছ রাত জেগে, তাহলে কি হতো, ওনাকে প্রত্যেক রাতে হয়তো 500 টাকা করে দিত। এই যে 500 টাকা উনি এখানে বসে খাটাচ্ছে, এটাও মনে করতে হবে যে ওনার এই প্রতি মাসে প্রতি রাতে 500 টাকা ওনার ব্যয় হচ্ছে। তাহলে এই দুটো সমষ্টি হলো প্রকৃত উৎপাদন ব্যয়। তো এবার প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় কি, যে উপকরণ বাবদ ব্যয় আর মানবিক কষ্ট বা মানবিক ব্যয়, এর হলো হচ্ছে প্রকৃত উৎপাদন ব্যয়। তাহলে উপকরণ বাবদ ব্যয় আর মানবিক ব্যয় এসে উৎপাদন ব্যয়ের মধ্যে আসে। এবার হচ্ছে প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়। দুই, প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়। প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় কি? মানে কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রম শক্তি ক্রয়ের জন্য যে ব্যয় করেন, এদের সমষ্টিকে বলা হয় প্রকাশ্য ব্যয়। তার মানে যে একজন ব্যয় করার জন্য একটা প্রতিষ্ঠান ভাড়া নিছে বা তার শ্রম শক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয়গুলো, এটা হলো প্রকাশ্য ব্যয়। আর যেমন উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে কর্মরত মানুষের বেতন ভাতা দিয়ে কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি। তাহলে প্রকাশ্য ব্যয় হলো যে সরাসরি যে ফার্ম বা যে ইন্ডাস্ট্রিটা ভাড়া নেওয়া হয় তার যে ব্যয়, বিদ্যুৎ বিল, শ্রমিকদের যে বিল পরিশোধ, বিভিন্ন মূলধন ক্রয় ইত্যাদি ইত্যাদি যে ব্যয়টা আছে, এটা হচ্ছে প্রকাশ্য ব্যয়। আর অপ্রকাশ্য ব্যয় কি? অপ্রকাশ্য ব্যয় হলো বলতে উদ্যোক্তা নিজের শ্রমের মূল্য অন্যান্য ব্যয়। যেমন অপ্রকাশ্য ব্যয় আমরা বলেছিলাম একটু আগেই বললাম যে নুর মিয়া তার নিজের ছেলে নিয়ে রাত্রে লিচু গাছ পাহাড় দিছে, এটা কিন্তু অপ্রকাশ্য ব্যয়। যেমন একজন উদ্যোক্তা, একজন ইন্ডাস্ট্রি, সে একজন ব্যবসা করতেছে, মনে করেন ফার্ম, সে তার নিজেই করতেছে কাজ, নিজেই কাজ করছে, আবার কি নিজের বাড়ি নিজের জায়গায় কাজ করছে, এখানে কিন্তু ভাড়াতে লাগছে না, এটা কিন্তু অপ্রকাশ্য ব্যয়। এটাও কিন্তু রিয়েল যে প্রকৃত যে উৎপাদন ব্যয় হতে হলে এটাও কিন্তু যোগ করতে হবে। তাহলে কি হলো, যে প্রকাশ্য ব্যয় বলতে আমরা বুঝি যেটা সরাসরি যে কোনো দোকান বা কোনো ঘর ভাড়া নেওয়া বা কোনো প্রতিষ্ঠান ভাড়া নেওয়া, তার মূলধনের কাঁচামাল কেনা, মূলধন, তার শ্রমিকদের যে কাজ টাকা দিতে হয়, এগুলো হচ্ছে প্রকাশ্য। আর অপ্রকাশ্য ব্যয় হলো যেগুলো দেখা যায় না। যেমন আমি যদি কোনো উৎপাদন কাজ করি, যেমন আমার বাড়িতে, তাহলে আমার নিজের কোনো কাজ ওখানে নাই, মানে কোনো টাকা নাই, আমার নিজের জন্য যে শ্রমের মূল্য দিতে হচ্ছে না, আবার আমার বাড়ি ভাড়া দেওয়া লাগছে না, তাহলে কি এটা ব্যয় নয়? অবশ্যই এটা একটা ব্যয়। যে আমি যদি এখানে না করে অন্য জায়গায় ভাড়া নিতাম, তাহলে সেটা দেওয়া লাগতো না। আর আমি নিজে না করে যদি একটা লোক নিয়ে করাতাম, তাহলে তার টাকা দিয়ে লাগতো। তাহলে আমি যে নিজে করছি এটাও এক ধরনের ব্যয়, আর আমার জায়গায় যে কাজ করাচ্ছি এটাও এক ধরনের, মনে করো, ভাড়া, এটাও একটা ব্যয়। তাহলে যেটা দেখা যায় না, যে উদ্যোক্তা নিজের পরিশ্রম এবং নিজের জায়গায় যেটা করবে, এটা হচ্ছে অপ্রকাশ্য ব্যয়। এবার হলো যে ব্যক্তিগত ও সামাজিক ব্যয়। তিন, ব্যক্তিগত ও সামাজিক ব্যয় কি? পার্সোনাল অ্যান্ড সোশ্যাল কস্ট। পার্সোনাল অ্যান্ড সোশ্যাল কস্ট। পার্সোনাল কস্ট আমরা বুঝছি, উপরে আমরা আর্থিক উৎপাদন ব্যয়, প্রকৃত উৎপাদন ব্যয়, প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয় ধারণা পেয়েছি। এবার আমরা ব্যক্তিগত সামাজিক ব্যয় সম্পর্কে জানবো। ব্যক্তিগত সামাজিক ব্যয় কি? তো কোনো ফার্ম বা উৎপাদনী প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় এবং অপ্রকাশ্য ব্যয় করে থাকে, সরাসরি যে ব্যয় এবং অপরাপর
অপ্রকাশ্য যে ব্যয়গুলো থাকে এইগুলোর টোটাল এগুলোর সমষ্টি হলো ব্যক্তিগত ব্যয়। আর সামাজিক ব্যয় কি? সামাজিক ব্যয় মনে করো আমি একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছি, ওইখানে ওই ইন্ডাস্ট্রির ধোঁয়ায় ওই এলাকায় বেশ অসুবিধা হয়ে যায় এলাকায়, অথবা ট্যানারি সৃষ্টি স্থাপন করেছি বজ্র, ওই বজ্র যে যে এলাকার অনেক ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি। নর্মালি এখানে যে করছি একটা ইটের ভাটা তৈরি করছি, ওর যে ধোঁয়া যাচ্ছে আশেপাশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, মানুষের অনেক সময় শ্বাসকষ্ট হয়, এ হয় তা হয়। একজন একটা পোলট্রি মানে একটা মুরগির ফার্ম করেছে, ওর আশেপাশে কয়েক বাড়ি তারা টিকতেই পারে না গন্ধতে, তাদের নাকে দুর্গন্ধ যায়। এই যে দুর্গন্ধ যাচ্ছে, এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও একটা সামাজিক ব্যয়। এগুলো হয় কি অনেক সময় এই কিছুটা এগুলো পুষিয়ে নেওয়ার জন্য গভর্নমেন্ট অনেক সময় কিছু ট্যাক্স ধরে দেয়, যে এগুলো করতে গেলে এত টাকা ট্যাক্স দিতে হবে, ইন্ডাস্ট্রি স্থাপন করতে গেলে এত টাকা ট্যাক্স। এই ব্যয় কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য কিছুটা সরকার এগুলো করে এবং ওখানে তদারকি করে। অনেক সময় কী কী সমস্যা আছে, কী দেখি বিভিন্ন ধরনের ইনস্টিটিউট ইত্যাদি করে রাখে। যাই আমি যেটা বলতে চাচ্ছি যে সামাজিক ব্যয় হলে যে সমাজের যে ক্ষয়ক্ষতি হয়, আমার যে উৎপাদনকারী বা একজন উৎপাদক বা একটা ফার্ম, তার যে প্রতিষ্ঠান সৃষ্টি করার ফলে নিজেতেও উপকৃত হচ্ছে বা নিজের কিছু ব্যয় আছেই, ব্যক্তিগত পার্সোনাল কস্ট আছেই, এছাড়াও যে সমাজের যে ক্ষয়ক্ষতি বা সমাজের যে ধরনের যে যে অসুবিধা হয়, অসুবিধার সৃষ্টি হয়, তো সেটা হচ্ছে সামাজিক ব্যয়। তো যাই হোক, আমরা এতক্ষণে আলোচনায় আমরা দেখলাম যে উৎপাদনকারীর উৎপাদন যে তার যে কী হয়, উৎপাদন কীরকম, মোট উৎপাদন কী, গড় উৎপাদন কী, প্রান্তিক উৎপাদন কী, তারপর হচ্ছে কি মোট উৎপাদন প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক, মোট উৎপাদন কখন হাইয়েস্ট হয়, প্রান্তিক উৎপাদন কখন হাইয়েস্ট থাকে এবং প্রান্তিক উৎপাদন হাইয়েস্ট হওয়ার পর কীভাবে কোন দিকে নিম্নগামী হয় সেটাও আমরা শিখেছি। তারপর শিখেছি বিভিন্ন উৎপাদন ব্যয়সমূহ, যেমন যে ডিরেক্ট যে ব্যয়, প্রকাশ্য অপ্রকাশ্য ব্যক্তিগত সামাজিক, অর্থাৎ উৎপাদন ব্যয়। তো যাই হোক, তোমরা সুস্থ থাকবে। যতদিন আমাদের এরকম অবস্থার উন্নতি না হবে, এই মহামারী না হবে, মহামারীর শেষ বা মহামারীর যে রোগ এই প্রাদুর্ভাব কমে না যাবে, অর্থাৎ আমাদের স্কুল প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত খুলে না দেয় ততদিন তোমরা বাসায় থাকবে এবং আমার সহ, শুধু আমার নয়, বিভিন্ন তোমরা ক্লাস করতে হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমার ক্লাস করতে চাও, ইউটিউবে যে সার্চ দাও কোন ক্লাস করতে চাও, দেখবা যে ক্লাস চলে আসবে। এগুলো দেখে বাসায় থেকে তোমরা মূল বইকে ফলো করবে এবং যখনই যে স্যারের ক্লাসে তোমরা ফলো করবে, সাথে সাথে সেই অধ্যায়, সেই বই নিয়ে সেই অধ্যায় টেবিলে বসে দেবো। অনেকে বাসায় শুয়ে বসে ঘুমাইয়ে বিছানা ধরাই দিছে, এগুলো না, মনে করো টেবিলে স্কুলে ক্লাস করছো, ঠিক এইভাবে টেবিলে বই খাতা নিয়ে বসে যাবা, যেখানে স্যার বোঝাচ্ছে প্রশ্ন সেই পৃষ্ঠা উল্টো বা উল্টায় দেখবা, মিলাবা, সুন্দর করে পড়ার রেডি হয়ে যাবে। যাই হোক, তোমার সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।